শুরুতে ইয়েস আগেবল। ওকে, শুরু করছি। আম, আমার নাম হচ্ছে আরিফ মইনুদ্দিন। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। আপনার দেখতে পাচ্ছেন আমার একটা প্রতিষ্ঠান আছে, ডিকোর্স ল্যাব লিমিটেড। আর আহ, আমার এই সাইবার সিকিউরিটি রিলেটেড বেশ কিছু ভেন্ডর সার্টিফিকেশন আছে, যেমন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সক অ্যানালিস্ট, কম্পিউটার ইউজার, সিকিউরিটি অ্যানালিস্ট, ফরেনসিক এক্সপার্ট, লিনাক্স। এন্ড পাশাপাশি হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, পিজিডি ইন সাইবার সিকিউরিটি। সেখানে ক্লাস নিয়ে থাকি। পুলিশ স্টাফ কলেজ, সেখানেও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি, সেখানে ক্লাস নিয়ে থাকি। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আছে, সেখানে একটা প্রজেক্ট আছে সরকারি কর্মকর্তাদের, সেখানেও হচ্ছে পাশাপাশি ক্লাস নিয়ে থাকি। এছাড়া বিভিন্ন কর্পোরেট ট্রেনিং গুলো এবং পাবলিক কিছু ট্রেনিং এগুলো প্রোভাইড করে থাকি। আপনারা হয়তো arifmoinuddin.com সেখানে গেলে বিস্তারিত আমার সম্পর্কে আরো জানতে পারবেন। মোটামুটি 10 বছর প্লাস এই সাইবার সিকিউরিটি লাইনে আছি। আর আমার কিছু বইও আছে, আপনারা অনেকে হয়তো জানেন। এখানে আমার কিছু সাবেক স্টুডেন্টও আছে যারা অলরেডি বিভিন্ন ধরনের কোর্স করেছে। সাইবার হ্যাকিং অ্যান্ড ইন্টেলিজেন্স, যারা হচ্ছে হ্যাকিং শিখতে চায় একদম বিগিনিং লেভেল থেকে, বাংলায় সবগুলো। দেন সাইবার সিকিউরিটি, দেন হচ্ছে ডিজিটাল ফরেন্সিক, কম্পিউটার ফরেন্সিক ইনভেস্টিগেশন রিলেটেড। এছাড়া বিভিন্ন ধরনের কেস স্টাডি, বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে মানুষ আসে সাইবার রিলেটেড, যখন বিভিন্ন ইনসিডেন্ট বা অ্যাটাকের সম্মুখীন হয়, দেন হচ্ছে সেখান থেকে ওনারা পরিত্রাণ পাওয়ার জন্য বা হচ্ছে সেখান থেকে সমাধান পাওয়ার জন্য। তো এরকম বেশ কিছু, প্রায় এখন 65টা আপনার সাইবার রিলেটেড কেস স্টাডি নিয়ে এটা রচিত, এবং বিভিন্ন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে এই বইটা তৈরি করা। দেন হচ্ছে রিসেন্টলি একটা এআই প্রযুক্তির হাতে করে নামে একটা বই পাবলিশ হয়েছে, যেটা আপনার রকমারিতে আছে, এবং এটা অদম্য প্রকাশ যেটা পাবলিকেশন, সেখান থেকে প্রকাশিত হয়েছে। সো সাইবার সিকিউরিটি নিয়ে বলার আগে আমি একটু জিনিস বলিনি, সেটা হচ্ছে আমরা যখন চিন্তা করি যে একটা সাইবার সিকিউরিটি, মূলত বিষয়টা হচ্ছে আমার একটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সিকিউরিটি। মানে আমার একটা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমার অনেকগুলো সার্ভার আছে, অনেকগুলো হচ্ছে ডিভাইস আছে, অনেকগুলো ম্যান পাওয়ার কাজ করে। হ্যাঁ, এখন এই ফুল একটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কত ধরনের থ্রেট আসতে পারে। মূলত হচ্ছে যখন একটা বিগ ইনফ্রাস্ট্রাকচার আমরা ধরি, এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তিন ভাবে হলো থ্রেট আসতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল থ্রেট। হ্যাঁ, তো ন্যাচারাল থ্রেটটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, যেটা সাধারণত বিভিন্ন ধরনের আর্থকোয়েক, ভূমিকম্প, পাওয়ার ফেইলিয়ার, বিভিন্ন ধরনের সৃষ্টিকর্তা কর্তৃক বিভিন্ন ধরনের সমস্যা, যেটার কারণেও কিন্তু আমার একটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ড্যামেজ আসতে পারে বা থ্রেট আসতে পারে। আরেকটা হচ্ছে আনইনটেনশনাল, যেটা মানুষ পরিকল্পিতভাবে আসলে করে না, যে অ্যাক্সিডেন্টালি এটা হয়ে থাকে। তো অ্যাক্সিডেন্টাল আমার সিস্টেমের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ডিজাস্টার নিয়ে আসে। আমার সিস্টেম গুলো ফেলিয়ার হতে পারে বিভিন্ন, বা আনস্কিল বিভিন্ন এমপ্লয়ির কারণে সমস্যা হতে পারে, বা ডিভাইস রিলেটেড প্রবলেম বা ফেলিয়ারের কারণেও হতে পারে। আর আমরা যেটা আসলে হ্যাকিং নিয়ে কথা বলি, যে সাধারণত যে আমার এই সিস্টেমটাকে সাইবার সিকিউরিটি দেওয়ার জন্য মূলত আমরা যেটা বলি সাইবার সিকিউরিটি, সেটা সবসময় ইন্টেনশনাল হয়ে থাকে। একটা সিস্টেমের ক্ষেত্রে ইন্টেনশনালি যে সাইবার থ্রেট গুলো, সেটা দুই ভাবে হয়ে থাকে। একটা হলো ইন্টারনাল অ্যাটাকের মাধ্যমে, আর একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাটাকের মাধ্যমে। তো ইন্টারনাল যে সাইবার রিলেটেড অ্যাটাক গুলো হয়, সেটা সাধারণত হচ্ছে একটা কোম্পানির অভ্যন্তরীণ, ভিতর থেকে এটা হয়ে থাকে। যেমন হচ্ছে কোনো একজন ছদ্মবেশী কর্মচারী, বা হচ্ছে ম্যালিশিয়াস ইনসাইডার, বা হচ্ছে কোনো একজন কন্ট্রাক্টর বা আমার প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, যার মাধ্যমে ডেটা লিক হতে পারে, ডেটা ব্রিচ হতে পারে, বা বিভিন্ন ধরনের অ্যাটাক হতে পারে। আরেকটা হচ্ছে এক্সটার্নালি, যেটা সাধারণত বাইরে থেকে করে থাকে। সাধারণত আমার প্রতিষ্ঠানের আউট অফ পেরিমিটার, সে কোনোভাবে আমার প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না,
বাইরে থেকে, যেটা সাধারণত আমরা বলে থাকি হচ্ছে কি বিভিন্ন এপিটি গ্রুপ দ্বারা হতে পারে, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট গ্রুপ, বা যেগুলো ন্যাশন স্টেট হ্যাকার গুলো করে থাকে। যেমন বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির ঘটনাটা আপনারা জানেন, সেখানে যে সাইবার অ্যাটাকটা হয়েছে এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হয়েছে। সো এই জন্য আমরা যখন সাইবার সিকিউরিটির কথা চিন্তা করি সাধারণত হচ্ছে এটাকে আমরা বিবেচনা করি, ইন্টেনশনাল থ্রেট গুলোকে আমরা বিবেচনা করি। বাট আপনি যখন একটা প্রতিষ্ঠানের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাসেটের উপরে আপনি যখন সিকিউরিটি দিবেন, তখন আপনাকে বিবেচনায় নিতে হয় ন্যাচারাল থ্রেট, আনইনটেনশনাল থ্রেট এবং হচ্ছে ইন্টেনশনাল। এই তিনটাকে টার্গেট করে আপনাকে সিকিউরিটি গুলো দিতে হয়। বা একটা প্রতিষ্ঠানের রিস্ক যখন হচ্ছে আপনি আইডেন্টিফাই করে, একটা প্রতিষ্ঠানের রিস্ক আইডেন্টিফাই করতে গেলে এই তিনটাকে, যে আপনার অ্যাসেটের উপরে কত ধরনের থ্রেট আসতে পারে সেটাকে বিবেচনায় নিয়ে দেন হচ্ছে সাইবার সিকিউরিটি দিতে হয়। এখন সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাক বলতে আমরা আসলে কি বুঝি? সাইবার ক্রাইম হচ্ছে আমার যদি কোনো একটা ডিভাইস, কোনো একটা নেটওয়ার্ক বা কোনো একটা অ্যাপ্লিকেশনের উপরে যদি আনঅথরাইজড কোনো অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে, বা সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে, বা সেই সিস্টেমটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন এটাকে আমরা সাধারণত সাইবার ক্রাইম বলে থাকি। সাইবার ক্রাইম তখনই হবে যখনই ইন্টারনেট ব্যবহার করে যদি কোনো একটা ক্রাইম বা অ্যাটাক হয়ে থাকে, তখন এটাকে আমরা সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাকের মধ্যে ফেলি। এখন এই সাইবার অ্যাটাকটা মূলত যে কত ভাবে হয়ে থাকে, যে তার ক্যাটাগরিটা কি? একটা সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইম সংগঠিত হয় তিনটা ওয়েতে, মানে ক্যাটাগরিটা হচ্ছে, সাইবার ক্রাইমের ক্যাটাগরি হচ্ছে তিন প্রকার। একটা হলো ক্রাইম এগেনস্ট পার্সন, একজন ব্যক্তিকে টার্গেট করে সাইবার ক্রাইম হয়ে থাকে। একজন একটা একটা প্রতিষ্ঠানের উপরে টার্গেট করে সাইবার অ্যাটাক হয়ে থাকে, ওই একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে টার্গেট করে। আর একটা হচ্ছে একটা রাষ্ট্রকে টার্গেট করে সাইবার ক্রাইম এগেনস্ট গভর্নমেন্ট, যেটা হচ্ছে সাধারণত আপনারা বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি শুনেছেন যে সাইবার অ্যাটাকটা, সেটা সাধারণত এগেনস্ট গভর্নমেন্ট, যেটা একটা রাষ্ট্রকে টার্গেট করে আরেকটা রাষ্ট্র এই ক্রাইম গুলো করে থাকে। তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে আমি যদি এফেক্টেড হই বা আমি যদি সাইবার অ্যাটাকের সম্মুখীন হই, তাহলে আমাকে যে অ্যাটাকটা করছে, তাহলে সে কি একজন ব্যক্তি, নাকি হচ্ছে একটা প্রতিষ্ঠান যে আমাকে টার্গেটটা করছে, বা ইজ এ অর্গানাইজড ক্রিমিনাল গ্রুপ, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ সাধারণত হচ্ছে একজন ব্যক্তিকে টার্গেট করে যখন ক্রাইম করা হয়, তখন হচ্ছে প্রতিপক্ষ যে অ্যাটাকার তাকে বা হ্যাকার তাকে, সে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল পার্সন হয়। কারণ একজন পার্সন আর একজন পার্সনকে পূর্ব শত্রুতা অথবা কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট, বা হচ্ছে কোনো ম্যাটেরিয়াল বেনিফিট, বা তার অন্য কোনো তথ্যগত রিলেটেড কোনো উদ্দেশ্য হতে পারে, যেটা সে সংগ্রহ করার জন্য। তো এই যে সাইবার ক্রাইম এগেনস্ট পার্সন আমাদের দেশে, বাংলাদেশে এগুলা বেশিরভাগ হয় যে এগুলা, এই যে সাইবার ক্রাইম এগেনস্ট পার্সন যেটা, এটা বেশিরভাগ হয়ে থাকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক। কারণ আমি একজন আমি ব্যক্তিকে টার্গেট করে যখন কেউ ক্রাইম করবে, তখন আমাকে বিভিন্ন ধরনের বুলিং করতে পারে, সাইবার বিভিন্ন হ্যারাসমেন্ট করতে পারে, আমাকে থ্রেটেনিং করতে পারে, অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাকে হুমকি দিল। তাহলে এই জিনিসগুলো সাধারণত একজন ব্যক্তিকে কেন করা হয়? তার মান সম্মান হানি করা, বা তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করা, বা তাকে হচ্ছে সামাজিক ভাবে হয়ে হেয় প্রতিপন্ন করা, এগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট পার্সন। এগুলো সাধারণত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এটা করা হয়। আর একটা প্রপার্টিকে যখন টার্গেট করে করা হয়, একটা প্রতিষ্ঠানকে, ওই প্রতিষ্ঠানের বিভিন্ন এমপ্লয়ি ডেটাবেস হতে পারে, এমপ্লয়ের বিভিন্ন ধরনের ট্রানজেকশন হতে পারে, বা হচ্ছে বিভিন্ন ক্লাসিফাইড ডকুমেন্ট হতে পারে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের আহ, আপনার প্রপার্টি রিলেটেড, অ্যাসেট রিলেটেড হতে পারে। আর ক্রাইম এগেন্স্ট যেটা গভর্নমেন্ট, একটা রাষ্ট্রকে টার্গেট করে ক্রাইম করে একটা রাষ্ট্রের উপরে, যেমন আপনারা জানেন ইউক্রেন এবং হচ্ছে রাশিয়া যুদ্ধ হয়। তো এই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের মধ্যে রাশিয়ার যে এপিটি গ্রুপ আছে, যে অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট গ্রুপ, আমরা অরিজিনালি যাদেরকে আসলে হ্যাকার বলে থাকি, অরিজিনালি যাদেরকে এপিটি গ্রুপ দ্বারা হয়ে থাকে, এগুলো উন্নত দেশ যেমন ইউএসএ, আমেরিকা, ইউকে, ইরান, এই সব দেশগুলোতে প্রত্যেকের কিন্তু এপিটি গ্রুপ আছে, যারা আরেকটা দেশের উপরে গুপ্তচর ভিত্তি করেন, বিভিন্নভাবে হচ্ছে সেই দেশ রাষ্ট্রকে টার্গেট করে ওই রাষ্ট্রের বিভিন্ন ডেটাগুলো কালেক্ট করা, এবং ওই রাষ্ট্র কি কি ধরনের হচ্ছে মেকানিজম ব্যবহার করছে, বা তার সেই ইনফ্রাস্ট্রাকচার সে ডেভেলপ হচ্ছে, তাকে কিভাবে হচ্ছে প্রতিবন্ধকতা দেওয়া যায়, এগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট গভর্নমেন্ট।
আপনি যদি গুগলে লিখেন এপিটি গ্রুপ, আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা দেশের। যেমন বাংলাদেশের যে রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংটা করেছে, সেটা হচ্ছে নর্থ কোরিয়ার লেজারাস গ্রুপ নামে একটা হ্যাকার গ্রুপ, যারা হচ্ছে ওদের নর্থ কোরিয়া যাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকে। তো এই তিনভাবে ক্যাটাগরিতে একটা সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাক সংগঠিত হয়। এখন আমরা সাধারণত হচ্ছে বেশিরভাগ হচ্ছে এজ এ পার্সন, একজন ব্যক্তি বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের সম্মুখীন হচ্ছি। তাহলে আমরা কেন আসলে এই সাইবার অ্যাটাকের সম্মুখীন হচ্ছি, বা আমরা কেন বিভিন্ন ধরনের প্রতারণার মধ্যে হচ্ছি, যা বা হচ্ছে এই প্রতারণাগুলোতে আমরা বিভিন্নভাবে ডেটা দিয়ে দিচ্ছি, আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এর কিছু কারণ আছে। এর কিছু কারণ হচ্ছে যে ভালনারেবল ফর সাইবার অ্যাটাক যে জিনিসগুলো হচ্ছে কাজ করে এর পিছনে, একটা হলো সাধারণত আমরা একটু লোভী, গ্রেডি। আমরা সাধারণত, আমাকে যখন বলা হয় যে আপনি অল্প পরিশ্রমে বা হচ্ছে বিনা পরিশ্রমে যদি আপনি এখানে টাকাটা দ্বিগুণ করতে পারবেন, 10,000 টাকা ইনভেস্ট করলে আপনি 20,000 টাকা করতে পারবেন, ঠিক আছে? তো কখন কিন্তু আমরা এই যে 10,000 টাকা জমা দিচ্ছি, হ্যাঁ, সেই 10,000 টাকাটা 20,000 হয়ে যাচ্ছে, 20,000টা 40,000 হয়ে যাচ্ছে, তখন এই টাকাটা যখন আবার তুলতে যাব তখন আমাকে আবার টাকা ডিপোজিট করতে হচ্ছে। এই যে আমরা একটু লোভী, আমরা বিনা পরিশ্রমে অতিরিক্ত টাকাটা আমরা ইনকাম করতে যাচ্ছি, এই কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রতারণার মধ্যে পড়ি। এর আরেকটা কারণ হচ্ছে ট্রাস্ট। আমরা সহজে মানুষকে বিশ্বাস করি, যে এটাও একটা কারণ। ফ্যামিলিয়ারিটি, পরিচিতি ব্যবহার করে, যে আপনার পরিচিতি ব্যবহার করে, বা আপনার হচ্ছে কি একজন কলিগ, বা আপনার হচ্ছে ওই অফিসের কোনো একজন ব্যক্তির নাম ব্যবহার করে, বা ওটার ইম্পারসোনেশন করে আপনাকে বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে দেয়। এই লিঙ্কগুলোতে যখন আপনি ক্লিক করেন বা হচ্ছে কোনো ফাইল ডাউনলোড করেন, আপনি তখন বিভিন্নভাবে আক্রান্ত হতে পারেন। এছাড়া সবসময় দেখবেন প্রতারণা যারা করে তারা সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকে। মানে এখানে সবসময় আপনি যখন এজ লাইক আপনি যদি বিকাশ প্রতারণাটা দেখেন, তো আপনাকে যখন ওভার ফোনে কথা বলে তখন আপনাকে কিন্তু সে মাঝখানে সময় দেয় না, চিন্তা করার সময় দেয় না। কারণ একটা মানুষ যখন চিন্তা করতে পারে তখন হচ্ছে সে তার প্রতারণাটা সে ধরে ফেলবে, এই জন্য সবসময় সে তাড়াহুড়ার মধ্যে এই কাজটা করে ফেলতে চায়। দেন হচ্ছে আপনার স্কারসিটি, মানে সবার অভাব আছে। অভাব, আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে অভাব দিয়ে সৃষ্টি করেছে, তাই না? ইজ রিকোয়েস্টিং রেকর্ড। আচ্ছা, সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু সবসময় মানে অভাব দিয়ে রাখছে। এখন এই অভাবটাকে কাজে লাগায় হচ্ছে এই যে গ্রেডি ব্যবহার করে, যে আমরা যেহেতু সবাই চাই, আসলে মানুষের তো চাহিদার শেষ নাই, এটাকে সে ওরা ব্যবহার করে যাতে মানুষ আরো বেশি ইনকাম করতে পারে। ইন্টিমিডেশন, ভয় দেখানো হয়, আপনি যদি এটা না করেন আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, এই যে বিভিন্ন ধরনের ইন্টিমিডেশন করা হয়। দেন হচ্ছে অথরিটি সেজে ফোন দেয়, আপনার কোনো সিনিয়র কর্মকর্তা বা আপনার কোনো মন্ত্রণালয়ের বা আপনার কোনো অফিসের সিনিয়র ম্যানেজার সেজে আপনাকে কল দিবে। দেন হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন করবে। দেন হচ্ছে তখন আপনি যদি সেগুলোকে কি করেন, সেগুলোতে যদি আপনি মানে রেসপন্স করেন, তখন আপনি বিভিন্ন ধরনের সমস্যায় বা প্রতারণায় পড়বেন। এছাড়া হচ্ছে আমাদের মাস পিপলের হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন পিপল, আমরা খুব সচেতন না। কারণ আমরা যেহেতু সচেতন না হওয়ার কারণে আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক বা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছি। এখন আমরা যদি এই সাইবার অ্যাটাকটাকে যদি ক্লাসিফিকেশন করি, যে বিভিন্নভাবে পাঁচটা ক্লাসিফাই করা আছে, যে ক্লাসিফিকেশন ওটা হচ্ছে পাঁচ প্রকার। একটাকে আমরা যদি বলি যে অ্যাক্টিভ অ্যাটাকটা হচ্ছে সরাসরি, যে আমি একটা ডিরেক্ট সিস্টেমটাকে ডিরেক্টলি টার্গেট করে, হতে পারে সেই সিস্টেমটাকে ডাউন করা বা সেই সিস্টেমের মানে সার্ভারে ঢুকে যাওয়া, যেমন হচ্ছে ডজ অ্যাটাক, সিস্টেমটাকে ডাউন করার জন্য, এমআইটিএম, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, সেশন হাইজ্যাকিং, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, এগুলো হচ্ছে সাধারণত অ্যাক্টিভ বেসড অ্যাটাক। আরেকটা হলো প্যাসিভ বেসড অ্যাটাক, হচ্ছে সরাসরি না, সোর্স আর ডেস্টিনেশনের মাঝখানে কোনো একটা সফটওয়্যার, কোনো একটা হচ্ছে প্যাকেট ক্যাপচারিং টুল, বা হচ্ছে আড়ি পাতা বা ওয়েব ট্র্যাপিং, এই ধরনের অ্যাটাক গুলোকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। সরাসরি না, সোর্স আর ডেস্টিনেশনের মাঝখানে হচ্ছে কোনো একটা তাদের যে কমিউনিকেশন বা ডেটা যে প্যাকেট পাঠাচ্ছে সেগুলোকে ক্যাপচার করা। আরেকটা হলো ক্লোজ ইন অ্যাটাক। ক্লোজ ইন অ্যাটাকটা হচ্ছে সাধারণত যে কাছাকাছি যাওয়া। এই যে কাছাকাছি, এখন আপনি একটা প্রতিষ্ঠানকে যখন আপনি টার্গেট করবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যখন ডেটা কালেক্ট করবেন, তো ডেটা কালেক্ট করার ক্ষেত্রে তখন হচ্ছে আপনি তার কাছাকাছি কোনো একজন এমপ্লয়ি থেকে, বা তার সাথে সম্পৃক্ত কন্ট্রাক্টর থেকে, বা তার কোনো ডিসগ্রাউন্ডেড এমপ্লয়ি থেকে হচ্ছে আপনি ডেটা কালেক্ট করবেন, বা সে আপনাকে সহযোগিতা করবে।
এটাকে বলা হচ্ছে ক্লোজ ইন অ্যাটাক। আপনাকে তার কাছাকাছি যেতে হবে, যার কারণে তার কাছ থেকে সরাসরি ফিজিক্যালি ডেটা কালেক্ট করা, বা হচ্ছে ফিজিক্যালি হতে পারে, বা হচ্ছে আপনি যেমন ধরেন একটা প্রতিষ্ঠানকে টার্গেট করলেন, সে প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ি প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম হচ্ছে সে বাসায় যায়। আপনি তাকে টার্গেট করলেন, সে হচ্ছে প্রতিদিন কিভাবে যায়, মেট্রো রেলে করে যায়। আপনি তার পিছে পিছে গেলেন, পিছে পিছে যাওয়ার পরে সে মেট্রো রেলে উঠছে, আপনি তাকে মেট্রো রেলে সে বসে বসে মোবাইল টিপতেছে, আপনি এমন করে তাকায় আছেন তার সে মোবাইলের, সে কি কি কমিউনিকেশন করে। ঠিক আছে, জাস্ট একটা উদাহরণ আর কি। তো এগুলোকে বলা হচ্ছে ক্লোজ ইন অ্যাটাক। দেন হচ্ছে ইনসাইডার অ্যাটাক। একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন কর্মচারী যে কোম্পানির মানে রুলস এন্ড রেগুলেশনকে ভাইলেশন করে ওই কোম্পানির প্রতি সে স্যাটিসফাই না থাকতে পারে। কারণ একটা প্রতিষ্ঠানে যদি 100 জন এমপ্লয়ি থাকে, সবাই কিন্তু স্যাটিসফাই থাকে না। কোনো না কোনো একজন হচ্ছে সে কোম্পানির জন্য হচ্ছে থ্রেট হিসেবে আবির্ভূত হয়। ঠিক আছে, ওইরকম হচ্ছে কোনো একজন এমপ্লয়ি দ্বারা, কন্ট্রাক্টর দ্বারা বা থার্ড পার্টি দ্বারা এটা হয়ে থাকে, ইনসাইডার এমপ্লয়ি দ্বারা। এবং সে হচ্ছে তখন একজন, সে যখন ওই প্রতিষ্ঠানে তার অ্যাক্সেস, সে তার কলিগের ইয়াতে, অফিসে ল্যাপটপে কম্পিউটারে বিভিন্ন ধরনের কিলগার ব্যাকডোর বিভিন্ন ভাবে বসাই দিতে পারে, যেটার মাধ্যমে সে ডেটা কালেক্ট করতে পারে। আরেকটা বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাটাক, যেটাকে সাধারণত হার্ডওয়্যার বা সফটওয়্যারকে টেম্পারিং করা হয়। এখন হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে টেম্পারিং, ধরেন হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আপনি 100টা ল্যাপটপ আপনি নিবেন। 100টা ল্যাপটপ আপনি যখন নিবেন, তখন আমার কাছ থেকে যদি আপনি নেন, তাহলে ধরেন আমি এই জিনিসটা আপনাকে ডেলিভার করার পূর্বে আমি এটাকে যদি টেম্পারিং করে, বা সেটাতে যদি আমি কোনোভাবে ম্যালিয়ার বা স্পাইওয়্যার রিলেটেড কোনো জিনিস সেট আপ করে দিই, দেওয়ার পরে আপনাকে ডেলিভার করে আপনি যা কিছু করবেন আপনার ডেটাটা আমার এখানে পৌঁছে যাবে, তখন এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাটাক। আপনারা নাম শুনে থাকবেন, যেমন হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাটাকের উদাহরণ হচ্ছে পেজার অ্যাটাক। যেমন পেজার, PAZER, পেজার আপনারা শুনে থাকবেন। যে হিজবুল্লাহ যে তাদের যে হিজবুল্লাহর কাছে, যে যারা হামাস হিজবুল্লাহ এদের মতো যারা হচ্ছে স্বাধীনতাকামী বলতে পারেন, বা অনেকে পাশ্চাত্য ওদেরকে জঙ্গি গ্রুপ বলে, বাট হচ্ছে তাদের কাছে এটা স্বাধীনতাকামী, বা ওই দেশের কাছে। তো এইসব হিজবুল্লাহকে ইসরায়েল একটা প্রোডাক্ট ডেলিভার করে। প্রোডাক্টটা হচ্ছে পেজার, যেটা সাধারণত হচ্ছে ওয়ান ওয়ে সিমপ্লেক্স, যে ওয়ান ওয়ে কমিউনিকেশন করে SMS পড়ার জন্য। যেহেতু এইসব গ্রুপগুলো কখনো স্মার্টফোন ব্যবহার করে না, কারণ স্মার্টফোন যদি ব্যবহার করে তারা ট্রেসেবল, এবং তাদেরকে বিভিন্নভাবে ট্রেস করা সম্ভব। তো যার কারণে তারা হচ্ছে স্মার্টফোন ব্যবহার না করে এর পরিবর্তে পেজার ইউজ করতো শুধুমাত্র SMS পাওয়ার জন্য। তো এই হার্ডওয়্যারটা ওরা নিত তাইওয়ানের একটা কোম্পানি থেকে, এবং পরবর্তীতে ইসরায়েল তাইওয়ানের ওই কোম্পানির কাছ থেকে সাথে একটা চুক্তি করে। চুক্তি করার পর তাদের কাছ থেকে তাদের ব্র্যান্ড ব্যবহার করে সেই পেজারকে ওরা টেম্পারিং করে এটা হিজবুল্লাহর কাছে এটা সাপ্লাই দেয়। তারপর হচ্ছে সুযোগ বুঝে সেটাকে ব্লাস্ট করায়। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যাটাক। যদি আপনার একটা সফটওয়্যার বা হার্ডওয়্যারকে টেম্পারিং করা হয়, তখন এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন অ্যাটাক। সো সব ধরনের সাইবার রিলেটেড যে অ্যাটাক গুলো, সেগুলোকে এই 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। এখন এই যে আপনি যদি হ্যাকারকে, হ্যাকারের উদ্দেশ্য কি? একজন হ্যাকার তো অবশ্যই সে, কারণ আমরা কিন্তু আগে পড়েছি যে একটা ইন্টেনশনাল হয়ে থাকে, বা হ্যাকিং পুরোটাই হচ্ছে একটা ইন্টেনশনালি হয়ে থাকে। তো ইন্টেনশনালি হওয়ার ক্ষেত্রে তাদের একটা মোটিভ থাকে, তা আসলে কি উদ্দেশ্যে এটা কাজটা করে। তো হ্যাকারের মোটিভটা বুঝতে গেলে হ্যাকারের টেকনিক্স এবং প্রসিডিউর এটা বুঝতে হয়। বা আপনি যদি একটা প্রতিষ্ঠানকে সিকিউরিটি দিতে চান, তো সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে তাহলে হ্যাকারের টিটিপিটা আপনাকে বুঝতে হবে, যেটাকে বলা হচ্ছে টেকনিক্স এবং হলো প্রসিডিউর। তো টেকনিক্স এবং এই প্রসিডিউর গুলো ওরা ব্যবহার করেন। এই ব্যবহার করলে তখন হচ্ছে আপনি আপনি কিভাবে প্রতিবন্ধকতা দিবেন, কোন কোন লেয়ারের মাধ্যমে বা স্টেপ বা টেকনিক ওরা ব্যবহার করে, সেটা যদি আপনি জানেন, তাহলে আপনি তাকে কি করতে পারবেন, প্রতিবন্ধকতা দিতে পারবেন, বা সাইবার সিকিউরিটি দিতে পারবেন। এখন এই টিটিপি গুলো, যে আপনি যদি বলি যে দেখেন সাইবার কিল চেন, লকহিড মার্টিন নামে এক ভদ্রলোক একটা হ্যাকারের একটা ধাপ তৈরি করেছে, যে একটা হ্যাকার কিভাবে হ্যাকিং করে বা তার মেথড গুলো কি, সেটাকে সে 7টা ধাপে বিভক্ত করছে। 7টা ধাপের নাম দিয়েছে সাইবার কিল চেন মেথোডোলজি। তাহলে আমি যদি লাইক
আমি যদি হ্যাকিং করতে চাই কোনো একটা টার্গেটকে, তাহলে আমি প্রথমে হচ্ছে সেই প্রতিষ্ঠানের উপরে রিকনেসেন্স করবো। রিকনেসেন্স মানে ফুটপ্রিন্ট কালেক্ট করব। এখন সেটা ফুটপ্রিন্ট অ্যাক্টিভ হতে পারে বা প্যাসিভ হতে পারে, অনলাইনে হতে পারে, ফিজিক্যালি হতে পারে, তাকে ডেটা কালেক্ট করব, ইনফরমেশন গ্যাদারিং। তো কালেক্ট করার পর তার জন্য আমি একটা ম্যালওয়্যার বানাবো, সেটাকে বলা হচ্ছে উইপনাইজেশন। মানে আমি তাকে যদি একটা ম্যালওয়্যার ডেলিভার করতে চাই, তাহলে আমাকে ওই ম্যালওয়্যারটা তাকে বানাতে হবে। তাহলে আমি যে বানালাম এটাকে বলা হচ্ছে উইপনাইজেশন। এবং এটা আমি ডেলিভারি কিভাবে করব? আমি কি তাকে কোনো একজন এমপ্লয়িকে ফিজিক্যালি পেন ড্রাইভের মাধ্যমে দিব, না হচ্ছে আমি তাকে মেইল করে পাঠাবো? ঠিক আছে। তাহলে আপনি যদি ধরেন মেইলের মাধ্যমে দিলাম, তাহলে হচ্ছে মেইলের মাধ্যমে যদি দিই, তাহলে তার মেইলটা আমাকে ওই যে আগেই ফুটপ্রিন্ট করে কালেক্ট করতে হবে, রিকনেসেন্স করে কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে সেখানে এক্সপ্লয়টেশন করবে। এখন এক্সপ্লয়টেশনটা হচ্ছে কোনো একটা সফটওয়্যার, কোনো একটা অ্যাপ্লিকেশনের কোনো একটা বাগ, দুর্বলতাকে ব্যবহার করে সেটা করতে হবে। যে কোনো একটা যেমন আহ, ওই অ্যাপ, তার ওখানে কি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে, সে ধরেন অ্যাডোব রিডার ব্যবহার করে, তাহলে অ্যাডোব রিডারের কোনো একটা পূর্বের ভার্সন কে ব্যবহার করে যদি কোনো সিবিই থাকে, কমন ভ্যালনারিটিস এক্সপোজার থাকে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই ওপেনাইজেশনটা তৈরি করা হয়। তখন সেখানে যখন এক্সপ্লয়টেশন হবে, তখন তার সিস্টেমে ম্যালওয়্যারটা ইনস্টল হবে। তো ইনস্টলেশন যখন হবে, তখন আমি কিন্তু তার একদম তার সিস্টেমের ফুললি হতে পারে অথবা পার্শিয়ালি হতে পারে, যে সিএনসি বা কমান্ড এন্ড কন্ট্রোল, যেটা, যে তখন হচ্ছে আমি এজ এ হ্যাকার, তার একদম এখানে হ্যাকার বসে আছে, তখন তার একদম অ্যাক্সেস পেয়ে যাব। এবং তাহলে আমি এই কাজটা কেন করলাম? আমার একটা অবশ্যই একটা অবজেক্টিভস আছে, যে আমি হয় ডেটা কালেক্ট করার জন্য বা তার সিস্টেমটাকে ডেস্ট্রয় করার জন্য কোন উদ্দেশ্যে আমি করেছি, সেই উদ্দেশ্যটা আমি সফল করব। তাহলে একজন হ্যাকার এই যে প্রত্যেকটা এভাবে ধাপগুলো ফলো করে, এই এগুলোকে বলা হচ্ছে টিটিপি, ট্যাকটিক্স, টেকনিক্স, প্রসিডিওর। তাহলে এখানে যে রিকনেসেন্স, এখন রিকনেসেন্স হচ্ছে একটা ট্যাকটিক্স, আবার রিকনেসেন্স এর মধ্যে যদি আপনি আবার ভাগ করেন, এখন আপনি ধরেন ইমেল রিলেটেড ডেটা কালেক্ট করবেন, তাহলে ইমেল রিলেটেড ডেটা কালেকশন এটাকে বলা হচ্ছে টেকনিক। এবং আপনি ধরেন ডোমেইন রিলেটেড ডেটা কালেক্ট করবেন, এটাকে বলা হচ্ছে টেকনিক। তার মানে এক ট্যাকটিক্স এর মধ্যে অনেকগুলো টেকনিক থাকতে পারে। আবার একটা টেকনিক, ধরেন আমি ইমেল যদি কালেক্ট করতে চাই, ওই টেকনিকটাকে যদি করতে চাই কিভাবে, তখন তার স্টেপ বাই স্টেপটাকে বলা, প্রসিডিউরটাকে বলা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে প্রসিডিউর। টিটিপির হচ্ছে টেকটিক্স এবং হচ্ছে কি প্রসিডিউর। তো এই সাইবার কিল চেন এটা হলো একটা হ্যাকারের টিটিপি। এবং এই ধরনের আরেকটা হলো মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক আছে, যে মাইটার যেটা হচ্ছে অ্যাটাক ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, এটাকে 14টা ভাগে বিভক্ত করেছে ওরা। এটাও হচ্ছে হ্যাকারের টিটিপি, যেটা হচ্ছে অ্যাডভাইজারি মানে প্রতিপক্ষের ট্যাকটিক্স, টেকনিক্স এবং হচ্ছে কমন নলেজ। এটা একটা ফ্রেমওয়ার্ক বেসড হচ্ছে একটা ট্যাকটিক্স, হ্যাক অ্যাডভাইজারি বা হ্যাকারদের প্রতিপক্ষ, এখানে অ্যাডভাইজারি বলতে প্রতিপক্ষ বা শত্রু, ওর ট্যাকটিক্স গুলো কি হতে পারে। এখন এই ট্যাকটিক্স যদি আপনি দেখেন, এটা স্ট্যান্ডস অ্যাডভাইজারিয়াল ট্যাকটিক্স, টেকনিক্স এবং হচ্ছে কমন নলেজ। এটা হচ্ছে গ্লোবালি একটা অ্যাক্সেসিবল নলেজ বেসড অ্যাডভাইজারি ট্যাকটিক্স এন্ড টেকনিক্স, যেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড উপরে ভিত্তি করে এটা তৈরি করা। এটা হচ্ছে হ্যাকারের ওই যে টিটিপি, যেটা হচ্ছে কমন টিটিপি। এখন এই 14টা ধাপ আছে তার এখানে, 14টা ধাপগুলো যদি আপনি দেখেন, এগুলো 14টা হচ্ছে ট্যাকটিক্স, এগুলোর অধীনে আবার টেকনিক আছে, আবার প্রতিটা টেকনিকের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আছে। ধরেন হচ্ছে ফার্স্টে হচ্ছে রিকনেসেন্স ডেটা কালেক্ট করা। এখন আপনি গেদার ইনফরমেশন অ্যাবাউট টার্গেট, সেটা হতে পারে আইপি, ডোমেন, ইউজার, ওয়েবসাইট ইনফো, পোর্ট, সার্ভার, ওএস, এক্সট্রা এক্সেট্রা। তারপর হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট, ওই যে উইপনাইজেশন তৈরি করা, ওই যে ওই সাইবার কিল চেনের কি আরেকটু এলাবোরেটলি ওরা এটাকে করা, যে আপনি একটা ম্যালওয়্যার তৈরি করবেন, হ্যাঁ, ডেভেলপ ম্যালওয়্যার। ইনিশিয়াল অ্যাক্সেস, টার্গেট সিস্টেমে হচ্ছে ইনিশিয়ালি অ্যাক্সেস নেওয়া, হ্যাঁ, টার্গেট সিস্টেমে কিভাবে ইনিশিয়ালি অ্যাক্সেস নেবেন। এক্সিকিউশন, সেটা সিস্টেমটাকে কিভাবে এক্সিকিউট করবে। পারসিস্টেন্ট, সেখানে যখন ঢুকে যাবেন সিস্টেমে, আপনি সেখানে মানে থাকা, যে পারসিস্ট করা, আমি কতক্ষণ সেখানে থাকবো, আনডিটেক্টেড অবস্থায় কতক্ষণ থাকবো। প্রিভিলেজ এসকেলেশন, যদি আপনি কোনো নর্মাল ইউজার হিসেবে ঢুকেন, আপনি কিভাবে প্রিভিলেজ এসকেলেশন বা হচ্ছে রুট ইউজারে আপনি ঢুকবেন, সেটা বাইপাস করা। ডিফেন্স ইভেশন, কোনো যদি হচ্ছে ফায়ারওয়াল থাকে, আইডিএস থাকে, এগুলোকে কিভাবে বাইপাস করতে হবে, ইভেশন। ক্রেডেনশিয়াল অ্যাক্সেস, যে টার্গেট সিস্টেমে ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে, সেগুলোকে গ্রাব করার চেষ্টা করা। ডিসকভারি, নেটওয়ার্কে কোথায় কোথায় সিস্টেমটা কিভাবে হচ্ছে, আপনার টপোলজি গুলো কিভাবে বানানো,
সেগুলো হচ্ছে ডিসকভার করা। ল্যাটারাল মুভমেন্ট, ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড অন্যান্য নেটওয়ার্ক গুলোতে মুভ করা। হ্যাঁ, কালেকশন, আপনি সেখান থেকে কি কি ধরনের ডেটা কালেকশন করবেন। কমান্ড এন্ড কন্ট্রোল, আপনি তার ফুল সিস্টেমের যে কমান্ডটা বা মানে ফুল সে কম্প্রোমাইজড হয়ে গেছে, আপনি তার সম্পূর্ণ অ্যাক্সেসটা পেয়েছেন। এক্সফিল্টারেশন, ডেটা এক্সফিল্টারেট করা, ট্রান্সফার করে নেওয়া, এক্সট্রাক্ট করে নেওয়া। দেন হচ্ছে এটা কতটুকু তার জন্য ইম্প্যাক্ট ফেলবে। এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন সিকিউরিটি দিতে যায়, তখন হচ্ছে এই মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক উপরে ভিত্তি করে কিন্তু মানে কাজ করতে হয়। কেননা যখন হচ্ছে কোনো একটা আমরা থ্রেট ডিটেকশন করি, তো থ্রেট ডিটেকশনটা আসলে এই যে 14টা ধাপের কোন টেকনিকের মধ্যে পড়ে বা কোন ট্যাকটিক্স এর মধ্যে পড়ে, তখন এই জিনিসগুলো আইডেন্টিফাই করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো জাস্ট আপনি সাইবার ক্রাইমের বা সাইবার অ্যাটাকের অনেক ধরনের অর্গানাইজেশন আছে। এখন আপনি যদি বলেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে আপনি যদি ওগুলার চিন্তা করেন, তাহলে হচ্ছে এগুলোকে আরো অনেক শত শত হাজার হাজার বিভিন্ন ধরনের অ্যাটাকে আপনি ইয়ে করতে পারবেন। যেমন স্ক্যানিং, এটাও এক ধরনের অ্যাটাক। আপনি স্নিফিং, হ্যাঁ, সেশন হাইজ্যাকিং, তারপর হচ্ছে আপনার ম্যালিওর অ্যাটাক, হ্যাঁ, তারপর হচ্ছে এমআইটিএম, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, তারপর হচ্ছে এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখন ঘটনা হচ্ছে এগুলো মূলত একটা উইপেনাইজেশন। এখন একটা প্রতিষ্ঠানের যে তার আইপি আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, কপিরাইট ইনফ্রিজমেন্ট বা হচ্ছে তার ডিজাইন প্যাটার্ন, এগুলোকে চুরি করা বা কপি করা বা হচ্ছে ইয়া করা, এইগুলো কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। তো আমি যদি আপনাকে একটা থ্রেট দিই যে তোরে দেখে নিব, হ্যাঁ, এটাও কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়বে। সো এটার অনেক বিশাল। এখন এগুলো থেকে বাঁচতে, মানে একটা প্রতিষ্ঠান যখন সিকিউরিটি দেওয়ার চিন্তা করবে, থিঙ্ক অ্যাবাউট সিকিউরিটি, তাহলে এই সিকিউরিটির ইয়াটাকে ওরা কিভাবে ভাগ করা হয়েছে, এই সিকিউরিটির ইয়াটাকে আহ, এখানে দুই ভাগে, এটা মূলত তিন ভাগে ভাগ করা। একটাকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি, আরেকটাকে বলে রিয়েক্টিভ সিকিউরিটি, আরেকটা আছে সেটার নাম হলো প্রিডিক্টিভ সিকিউরিটি। দেখেন, একটা প্রতিষ্ঠান, আপনি নর্মালি চিন্তা করেন, আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন। আপনি বিল্ডিংটা যখন তৈরি করেছেন, তৈরি করার পর আপনি কিন্তু সেখানে দরজা লাগাবেন, আপনি সেখানে কিন্তু শক্ত একটা তালা লাগাবেন, আপনি একটা জানলা, যাতে জানলার ইয়ার ভালো করে লাগাবেন। ঠিক আছে, সবকিছু যখন বানাবেন, তখন হচ্ছে আপনি কিন্তু ওই যে তালা দিয়ে দিলেন, শক্ত থেকে তালা দিলেন যাতে এটা ভাঙতে না পারে। এটা হলো প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি। খেয়াল করেন, এটা হলো প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি। এখন আমার তাহলে একটা বিজনেসের ক্ষেত্রে, অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি কি, আমি সিস্টেমটা বানানোর পরে আমার সার্ভার হতে পারে, আমার হচ্ছে এন্ড পয়েন্ট ডিভাইস হতে পারে। এখন এন্ড পয়েন্ট ডিভাইসটা বানানোর পর সেখানে আমি এন্ড পয়েন্ট সিকিউরিটি দিলাম। তাহলে এগুলোকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি। একটা জিনিস তৈরি করার পর যে সিকিউরিটি গুলো দিবেন, একটা নেটওয়ার্কে আমি ফায়ারওয়াল, প্রাইভেট নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য আমি একটা ফায়ারওয়াল দিলাম, আমি একটা আইডিএস দিলাম, আমি ডিএলপি বসালাম। সো এগুলোকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি, যেটা একটা পূর্বে, মানে সিস্টেমটা বানানোর পরে। আর একটা হলো রিঅ্যাক্টিভ সিকিউরিটি। ধরেন রিঅ্যাক্টিভ সিকিউরিটিকে বলা হচ্ছে কাউন্টার মেজার্স, কাউন্টার মেজার্স বলতে পারেন। যে আমি সিস্টেমটা তৈরি করার পর সিকিউরিটি দিলাম, দেওয়ার পর তারপর কোন একটা সিস্টেম মানে কম্প্রোমাইজড হলো, তাহলে সেটার জন্য আবার সিকিউরিটি দেওয়া। ধরেন আমি সবকিছু করার পরও সিকিউরিটি কিন্তু ব্রিচ হবে, কারণ 100% সিকিউরিটি বলে কিছু নেই। তো দেওয়ার পর ধরেন হচ্ছে আমার সেখানে হচ্ছে কোন একটা কম্প্রোমাইজ হলো বা কোন একটা বাগ বের হলো, এই বাগের মাধ্যমে কেউ একজন ঢুকলো সিস্টেমে, তখন হচ্ছে ওইটাকে কাউন্টার মেজার্স করা, স্পেসিফিক ওই অ্যাটাকটাকে প্রিভেন্ট, মানে প্রিভেন্ট করা বা ওটাকে রিমুভ করা বা ইরেডিকেট করার জন্য আমি সেই সিকিউরিটিটা দিব। এটাকে বলা হচ্ছে রিয়েক্টিভ সিকিউরিটি। এখন একটা প্রতিষ্ঠান 10 বছর ধরে কাজ করে, তার এরকম এরকম প্রতি মানে কিছুদিন পর পরে এরকম কোন বাগ বের হচ্ছে, দুর্বলতা বের হচ্ছে, তাহলে কি করতে হবে? এই যে দেখেন, পূর্বের শিক্ষা, যে 10 বছর ধরে কি কি ধরনের বেশি বিভিন্ন সাইবার অ্যাটাক আসতেছে, এগুলোকে চিন্তা ভাবনা করে ভবিষ্যতে কি ধরনের আসতে পারে সেটাকে চিন্তা করে যখন আপনি সিকিউরিটি দিবেন, তখন এটাকে বলা হচ্ছে প্রিডিক্টিভ সিকিউরিটি। প্রিডিক্টিভ সিকিউরিটি, হ্যাঁ, প্রিডিক্টিভ। সো এই সিকিউরিটি লেয়ারটাকে এভাবে ভাগ করা, প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং হলো প্রিডিক্টিভ সিকিউরিটি। ঠিক আছে। সো দেখেন, প্রিভেন্ট অ্যাটাকস বিফোর দে অকার, এটা হলো রেসপন্ড টু অ্যাটাক আফটার দে হ্যাপেন। মানে এটা আফটার, যদি আপনার সাইবার অ্যাটাক হয়ে যায়, সংগঠিত হয়ে যায়,
তখন হচ্ছে রিয়েক্টিভ সিকিউরিটির কাজ। আর এটাকে প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি হচ্ছে কন্টিনিউয়াস এবং অনগোয়িং। আর এটা তখন হয় ইনিশিয়েটেড আফটার ব্রিচ, যখন অ্যাটাক হবে, এটা একটা ব্রিচ হতে পারে। হ্যাঁ, এটার পর হচ্ছে দেন আপনাকে ইয়া করতে হবে, বা হচ্ছে আপনার সিস্টেমটা ইয়া হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, পুনরুদ্ধার করা, রিপেয়ার করা, ঠিক আছে, মিটিগেট করা, এগুলো হচ্ছে রিয়েক্টিভ সিকিউরিটি। তো সিকিউরিটিটাকে এভাবে তিনটা ইয়াতে অ্যাপ্রোচ ভাগ করা হয়েছে। এখন সিকিউরিটির জন্য আপনি সবসময় নাম শুনবেন, সেটার নাম হলো সিআইএ। মানে সিআইএ এটা আসলে মূলত কি? এটা আসলে কোনো টুলস না। সিআইএ ইজ এ কনসেপ্ট। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটা হলো একটা সিআইএ ট্রাইড বলা হয়। এটা একটা সিস্টেম তৈরি করার পর বা সিস্টেমটাকে ডিজাইন করার পর সেখানে আপনি সিকিউরিটি দিবেন। তাহলে সিকিউরিটি যখন দিবেন তখন এই তিনটা, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটাকে চিন্তা করে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আপনাকে সিকিউরিটি দিতে হবে। এখন ধরেন হচ্ছে ফার্স্ট কনফিডেন্সিয়ালিটি। তো কনফিডেন্সিয়ালিটিটা কি? আপনি একটা ডেটা সিস্টেম বানানোর পর আপনার ডেটা যদি অন্য কেউ পেয়ে যায়, তার মানে আপনি সেখানে কনফিডেন্সিয়ালিটি কি করলেন না, আহ, রক্ষা করলেন না। তখন হচ্ছে এখন কনফিডেন্সিয়াল, ধরুন আপনার প্রতিষ্ঠানের কাস্টমারের লিস্ট, তো আপনি কাস্টমার লিস্টে, এটা অবশ্যই আপনার প্রাইভেট একটা ডেটা, যেটা পাবলিক না। এখন কেউ আপনার সিস্টেমে এটা ঢুকে দেখে ফেলতে পারলো, তখন এটা আপনার কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ হলো। তো কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ হয় বিভিন্ন কারণে, যেমন স্নুপিং। আপনি একটা কনফিডেন্সিয়াল ফাইল আপনার অফিসের ডেস্কের উপরে রেখে দিলেন, তো ডেস্কের উপরে রেখে দিলে অন্য কেউ যখন আপনার ডেস্কে আসবে সে কিন্তু এটা দেখে ফেলতে পারবে, তো আপনার কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ হলো। তারপর আপনি হচ্ছে কনফিডেন্সিয়াল ডেটা গুলোকে হঠাৎ করে, হ্যাঁ, ছিঁড়ে ডাম্পস্টার বিনের মধ্যে রাখলেন, বা হচ্ছে কেউ আড়ি পাতলো বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলো, এগুলো হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ভঙ্গ হওয়া। সো কনফিডেন্সিয়ালিটির কনসার্নটা হচ্ছে ইট প্রোটেক্ট ইনফরমেশন ফ্রম আনঅথরাইজ ডিসক্লোজার, কেউ যাতে আনঅথরাইজ ডিসক্লোজ করতে না পারে, ফাঁস করতে না পারে, সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালিটি। তারপর হচ্ছে দেখেন যে আপনার ইন্টিগ্রিটি, তাহলে কনফিডেন্সিয়ালিটি এটা যেমন রাখতে হবে, তেমনি ভাবে হচ্ছে ইন্টিগ্রিটি। তো ইন্টিগ্রিটিটা হচ্ছে আমার ডেটাটা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকা, মানে কেউ যাতে টেম্পারিং করতে না পারে, আনঅথরাইজলি পরিবর্তন করতে না পারে। ইন্টিগ্রিটির কনসার্নটা হচ্ছে ইট প্রোটেক্ট ইনফরমেশন ফ্রম আনঅথরাইজ চেঞ্জেস, মানে কেউ আনঅথরাইজ পিপল, যে আনঅথরাইজলি যাতে আমার পরিবর্তন করতে না পারে বা টেম্পারিং করতে না পারে। এখন ধরেন ইম্পারসোনেশন, এমআইটিএম অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, রিপ্লে অ্যাটাক, আনঅথরাইজড মডিফিকেশন, এগুলো ব্যবহার করে আমার ইন্টিগ্রিটিটা কি করে, ভঙ্গ করে। তাহলে এটা যাতে করতে না পারে, এই জন্য হচ্ছে ইন্টিগ্রিটি বজায় রাখা। এবং অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি হচ্ছে সিস্টেমটা তৈরি করার পর যার জন্য সিস্টেম বানালেন সে যদি ব্যবহার করতে না পারে, তাহলে আপনার অ্যাভেলেবিলিটি কিন্তু আর রক্ষা হইল না। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট যদি সারা বছর এটা ডাউন থাকে, তাহলে এটা ব্যবহার করবে ইউজার কেমনে ব্যবহার করবে, তাই না? তাহলে এই অ্যাভেলেবিলিটির কনসার্নটা হচ্ছে ইট প্রোটেক্ট অথরাইজড অ্যাক্সেস টু সিস্টেম। তার মানে কি, এটা প্রোটেক্ট করে অথরাইজড অ্যাক্সেস, বৈধ অ্যাক্সেস, যে বৈধ ইউজারের কাছে টু সিস্টেম এবং ডেটা। যেমন ডস ডিডোস অ্যাটাক যদি করে, তাহলে সিস্টেমটা ডাউন থাকে, অথরাইজড ইউজার ব্যবহার করতে পারে না। পাওয়ার আউটেজ, হার্ডওয়্যার ফেলিয়ার, সার্ভিস আউটেজ, ডিস্ট্রাকশন, র্যানসামওয়্যার অ্যাটাক, এগুলো ব্যবহার করে কিন্তু আপনার অ্যাভেলেবিলিটিটা কি ভঙ্গ করা হয়। তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হচ্ছে অ্যাভেলেবিলিটি ইয়া করা। তো এই তিনটাকে কনসেপ্টের মাথায় ভিত্তি করে নিয়ে দেন আপনাকে সিকিউরিটি দিতে হবে। এখন তাহলে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য কি ইউজ করতে পারে? কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য যেমন এনক্রিপশন মেথড ব্যবহার করতে পারে, অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করতে পারে, সিকিউরিটি পলিসি, একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি পলিসি থাকা। ধরুন প্রতিষ্ঠান বানালেন, নিজের মতো চলতেছে, হবে না তো। প্রতিষ্ঠান বানানোর পরে প্রত্যেকটা সিকিউরিটি পলিসি থাকতে হবে। সিকিউরিটি পলিসি হচ্ছে একটা রুলস এন্ড রেগুলেশন, একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, কে কোনটাতে অ্যাক্সেস পাবে, কে কোনটাতে অ্যাক্সেস পাবে না, কার অ্যাক্সেস কতটুকু, সে কতক্ষণ অ্যাক্সেস পাবে, সব হচ্ছে পলিসিতে বলা থাকবে। এবং প্রতিষ্ঠান হচ্ছে এরকম পলিসি যে আপনি অফিসে আসার পরে হচ্ছে আপনি যেমন 9টা এবং 5টায়, 9টায় আসতে হবে, 5টায় যেতে হবে, এটা একটা পলিসি, এটা প্রতিষ্ঠানের, এটা তো নর্মাল এমনি পলিসি। এখন সিকিউরিটি পলিসি কি? ধরেন আপনার মিনিমাম হচ্ছে এই সিস্টেমের পাসওয়ার্ডটা 8 অক্ষরের ইউজ করতে হবে, একটা ইয়া থাকতে হবে, সংখ্যা থাকতে হবে, মিনিমাম একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, এরকম আপনি একটা ইয়া বলে দিলেন যে আপনি প্রতিষ্ঠানের ইমেলটা নিজের ইয়া
অফিসের পিসি ছাড়া আপনি আপনার অন্য কোনো পিসিতে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এই ধরনের আপনার ডেটা ব্যাকআপটা কোথায় থাকবে, ডেটা যদি ইনসিডেন্ট হয় কিভাবে কাজ করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে পলিসি আর কি। তো এরকম প্রত্যেকটার আলাদা আলাদা পলিসি তৈরি করতে হয়। সো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে গেলে এই জিনিসগুলো ব্যবহার করা, যাতে ওই অ্যাটাক গুলো সংঘটিত হতে না পারে। দেন হচ্ছে ইন্টিগ্রিটি। তাহলে ইন্টিগ্রিটিটা যদি হচ্ছে আপনার মেনটেন করতে হয়, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রিটি যদি মেনটেন করতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে হ্যাশ ব্যবহার করা, যে ডিজিটাল সিগনেচার ব্যবহার করা, ডিজিটাল সিগনেচার, এবং বিভিন্ন ধরনের হচ্ছে যে ইরর ডিটেকশন কোড, যাতে ইরর দিচ্ছে কেন এগুলা ফাইন্ড আউট করে সলভ করা, যাতে এই জিনিসগুলোকে টেম্পারিং করতে না পারে। তারপর হচ্ছে অ্যাভেইলেবিলিটি। হ্যাঁ, অ্যাভেইলেবিলিটিও যে সিস্টেমটাকে যদি আনঅ্যাভেলেবল করে দিতে দিতে না পারে, সেই জন্য হচ্ছে আপনার ইয়া করা। সো আপনি অ্যাভেলেবিলিটির জন্য যেমন ব্যাকআপ স্ট্র্যাটেজি থাকা, রিডান্ডেন্সি থাকা, অপ্রয়োজনীয় যেটা যাতে ইয়া না হয়, হ্যাঁ, বারবার ফেল ওভার যাতে না হয়, লোড ব্যালেন্সিং থাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাভেলেবিলিটির মধ্যে পড়ে, বা এই জিনিসগুলো মেনটেন করা সিকিউরিটির জন্য। আর সিকিউরিটি কন্ট্রোলটা হচ্ছে যে এটা একটা সিস্টেমের ক্ষেত্রে, নেটওয়ার্ক সিকিউরিটি বলেন বা একটা ওভারঅল সিকিউরিটি বলেন, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ হয়। যেমন আপনার অনেকে শুনে থাকবেন IEEE। হ্যাঁ, IEEE। সো একটা হলো আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল দেখা একটা প্রতিষ্ঠানের হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলটা কিরকম। ধরেন আপনারা মেট্রো রেলে যান, এই যে একটা কার্ড দেয়, পাঞ্চ করে ঢুকেন, হ্যাঁ, ফ্ল্যাট ব্যারিয়ার। তো এটা একটা অ্যাক্সেস কন্ট্রোল। আবার কিছু দেখবেন যে মেন্টেড ডোর আছে, যেমন হচ্ছে কোন জায়গায় ঢুকতে গেলে একসাথে দুজন ঢুকতে পারে না, ওই যে ঘুরে ঘুরে, হ্যাঁ, মেন্টেড ডোর। তো এরকম অ্যাক্সেস কন্ট্রোল থাকা, যাতে আনঅথরাইজড পিপল সেখানে ঢুকতে না পারে। তারপর হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন। আমরা যেমন হচ্ছে ফেসবুকে যখন ঢুকতে যাই, তাহলে আমরা ফোন নাম্বার অথবা হচ্ছে কি ইমেল দিই। তো ফোন নাম্বার অথবা ইমেল যদি দিই, তখন হচ্ছে কোন আইডিটা সে আইডেন্টিফাই করে। তারপর হচ্ছে এটাকে বলা আইডেন্টিফিকেশন, একটা ইউজার নেম থাকতে পারে, একটা শর্ট কোড থাকতে পারে। ঠিক আছে, তারপর হলো অথেন্টিকেশন। অথেন্টিকেশন হচ্ছে পাসওয়ার্ড দেওয়া। হ্যাঁ, যেমন আমি সিস্টেমে যখন ইমেল বা ফোন নাম্বার দিলাম ফেসবুকে, তারপর আমি পাসওয়ার্ড দিলাম। তার মানে কি, আমি যদি ইমেল বা ফোন নাম্বার না দিই, তা শুধু পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু লগ ইন হবে না। তাহলে আমাকে ইমেল বা ফোন নাম্বার দিতে হবে, আইডেন্টিফাই করবে, দেন হচ্ছে অথেন্টিকেশন, পাসওয়ার্ড দিতে হবে। এখন এই অথেন্টিকেশনের মধ্যে আবার আমরা অনেক ধরনের অথেন্টিকেশনের অ্যাট্রিবিউট হচ্ছে, আপনি শুনে থাকবেন, যেমন হচ্ছে MFA। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। একটা হলো সিঙ্গেল ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে, একটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে, আর একটা হচ্ছে SSO থাকে, সিঙ্গেল সাইন অন। সিঙ্গেল ফ্যাক্টর হচ্ছে ধরেন আপনি ফেসবুকে ইমেল দিলেন, তারপর পাসওয়ার্ড দিলেন, লগ ইন হয়ে গেলেন, এটাকে সিঙ্গেল ফ্যাক্টর বলে। আর আপনি যদি কোনো একটা ফেসবুকে ঢুকলেন, ইমেল দিলেন, ঢোকার জন্য ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, আবার মোবাইল একটা ওটিপি দিল, তখন এটা কি মাল্টি ফ্যাক্টর। তো মাল্টি ফ্যাক্টরের আবার অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা: সামথিং ইউ নো, সামথিং ইউ নো, সামথিং ইউ হ্যাভ, সামথিং ইউ আর। যেমন সামথিং ইউ নো মানে হচ্ছে পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন। সামথিং ইউ হ্যাভ মানে হচ্ছে আপনার কাছে আছে যেটা, সেটা হচ্ছে কার্ড, সফটওয়্যার, টোকেন ইত্যাদি। সামথিং ইউ আর মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা, ফেস। তো এর সামথিং ইউ নো, সামথিং ইউ হ্যাভ, সামথিং ইউ আর, এই তিনটার যে কোনো দুইটা ইউজ করলে তখন এটাকে বলা হচ্ছে MFA বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। আরেকটাকে বলা হচ্ছে সিঙ্গেল সাইন অন। মানে হচ্ছে ধরেন আপনার যেমন জিমেল, এক জিমেল অ্যাকাউন্ট থাকলে, তাহলে আপনি জিমেলে ঢুকতে পারেন, জিমেলের ড্রাইভও ঢুকতে পারেন, জিমেলে ইউটিউবেও ঢুকতে পারেন, জিমেলের যত সার্ভিস আছে সব জায়গায় কিন্তু একই আইডেন্টিফিকেশন, একই অথেন্টিকেশন, সেটাকে বলে সিঙ্গেল সাইন অন। মানে বারবার একই এক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তার সবগুলো ফিচারে আপনি ঢুকতে পারবেন, বা সব সিস্টেম ব্যবহার। যেমন হচ্ছে রেপিড পাস। রেপিড পাস যদি নেন, ওই যে আপনার তাহলে আপনি ওই রেপিড পাস দিয়ে মেট্রো রেলও যাতায়াত করতে পারবেন, এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন, আরো বিভিন্ন যে সার্ভিস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এক কার্ড দিয়ে। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সাইন অন আর কি। তারপর হলো অথরাইজেশন। অথরাইজেশন হচ্ছে আপনাকে অথরাইজড করা। এখন আমি আপনাকে অথরাইজড করলাম, অমুক রুমে ঢুকতে পারবেন, অমুক রুমে ঢুকতে পারবেন না। ঠিক আছে, তেমনি ভাবে একটা সিস্টেমে কে কতটুকু অ্যাক্সেস পাবে। কেউ কি, যেমন ফেসবুকে
যদি গ্রুপ করা হয় সেখানে কিন্তু ওই যে মডারেটর থাকে, অ্যাডমিন থাকে, এডিটর থাকে। পেজে যখন অ্যাডমিন করেন তো অ্যাডমিন সব করতে পারে, এডিটর সব করতে পারে না, মডারেটর সব করতে পারে না, মডারেটরের ইয়া ক্ষমতা সীমিত, সে ডিলিট করতে পারে না, কাউকে রিমুভ করতে পারে না, এরকম আর কি। অথরাইজেশন হচ্ছে আপনার আমার সিস্টেমে ঢুকবেন, ঢুকে আপনি কতটুকু অ্যাক্সেস পাবেন, কতক্ষণ অ্যাক্সেস পাবেন, আপনার রোল কি হবে, এটা হচ্ছে অথরাইজেশনে ডিফাইন করা হয়। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হচ্ছে লগ। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন না, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন বা হচ্ছে ইয়া দিচ্ছেন। তো এটা যখন প্রিন্ট দেওয়া হবে এক মাসে আপনি কোন দিন কখন কখন আসছেন, তখন হচ্ছে এই যে হাজিরা শিটটা দেখলে বোঝা যাবে। তেমনি এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং। তেমনি আপনি আমার সিস্টেমটা কতক্ষণ কখন ব্যবহার করছেন, আপনার লগ যখন আমি দেখবো সব বুঝে যাব, কখন আপনি ইউজ করছেন, কখন ইউজ ঢুকছেন, কখন বের হয়েছেন, এরকম আর কি। এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং। দেন হচ্ছে ক্রিপ্টোগ্রাফি ইউজ করা। সিকিউরিটির হচ্ছে যাতে কোনোভাবে ওই আনঅথরাইজ চেঞ্জেস করতে না পারে, টেম্পারিং করতে না পারে, বা হচ্ছে ডেটাকে ম্যানিপুলেট করতে না পারে। ডিজিটাল সিগনেচার ব্যবহার করা। তারপর হচ্ছে স্নিফিং, বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো যাতে সংগঠিত হইতে না পারে, এগুলোর জন্য হচ্ছে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা। দেন হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য সিকিউরিটি পলিসি থাকা, যে কে করতে পারবে না পারবে, পলিসি হচ্ছে কিছু রুলস এন্ড রেগুলেশন। এগুলো হচ্ছে ফুল একটা সিকিউরিটি কন্ট্রোলের জন্য এগুলো দরকার। সো আফটার সাইবার অ্যাটাক বা আফটার সাইবার ক্রাইম, যদি আপনি সিকিউরিটি দিবেন, 100% পৃথিবীতে সিকিউরিটি বলে কিছু নেই। সিকিউরিটি দেওয়া মানে আপনি রিস্কটাকে কমায় আনছেন, এটা হলো মূল বিষয়। অ্যাটাক হবেই, আপনি যতই সিকিউরিটি দিবেন। আর মনে রাখবেন, হ্যাকিং করতে কোনো টাকা পয়সা লাগে না। হ্যাকিং হচ্ছে যে স্কিল, হ্যাকিং মানে হলো স্কিল। আর সাইবার সিকিউরিটি মানে হলো ইনভেস্টমেন্ট। সাইবার সিকিউরিটি মানে হলো ইনভেস্টমেন্ট। একটা প্রতিষ্ঠান যদি সিকিউরিটি দিতে চায় তাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। তার মানে আমার ওই নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য ফায়ারওয়াল কিনতেই হবে। আমার একটা ইউজারকে সিকিউর করার জন্য তাকে অ্যান্টিভাইরাস 700 টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কিনতেই হবে। তাহলে 700 টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কিনতেছে, ইটস ইনভেস্টমেন্ট। এখন তার মানে সাইবার সিকিউরিটি হলো ফুললি ইনভেস্টমেন্ট। আর হ্যাকিং ইজ এ স্কিল, এটা একজন ব্যক্তিও চাইলে করতে পারে। তার যদি স্কিল থাকে, তার কোনো ধরনের কোনো কিছু কিনা লাগে না, তার মেধা দিয়ে সে করতে পারে। আর যখন হ্যাকিং, সিকিউরিটি, আর একটা বিষয় হলো ফরেন্সিক। এখন সিকিউরিটি দেওয়ার পরেও কিন্তু আপনি অ্যাটাক হবে। অ্যাটাক যদি হয়, একটা সিস্টেম কম্প্রোমাইজ যদি হয়, তাহলে কি তখন হচ্ছে ইনসিডেন্ট। তখন সেটাকে আমরা কি বলি, ইনসিডেন্ট। ক্রাইম যখন সংগঠিত হয়ে যায় তখন এটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট। তো ইনসিডেন্টটা যখন হয়ে যাবে তখন কি করবেন, এটারও একটা কিন্তু প্রসেস আছে। ইনসিডেন্ট হ্যান্ডলিং এবং রেসপন্স প্রসেস। ধরেন একটা বাসায় আগুন লাগলো, আগুন লাগলে কি করবেন, তাই না? আগুন লাগলে আপনি পানি ঢালার চেষ্টা করবেন, ফায়ার সার্ভিসকে কল দিবেন, ফায়ার সার্ভিস আসবে, তার ইয়া করবে। এই যে দেখেন, আপনি তো আগুন দেখলে দেখে থাকে থাকবেন না। তেমনি ভাবে ইনসিডেন্ট যখন হবে তখন হচ্ছে কে এটাকে রিমুভ, সিকিউর করার জন্য কাজ করবে, সে কে আলামত গুলো কালেক্ট করবে, বা হচ্ছে সেটাকে পুনরুদ্ধার করবে। তো এটার একটা প্রসেস আছে, ইনসিডেন্ট হ্যান্ডলিং এবং রেসপন্স প্রসেস। তারপর হচ্ছে এই ক্রাইমটা ইনভেস্টিগেশন করা। আপনি যদি এটা চান যে না আমি এটা ইনভেস্টিগেশন করব, এটা কোথায় থেকে হয়েছে, কে করেছে, কিভাবে করেছে, এটা খুঁজে বের করা, এটাকে বলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। আরেকটা হলো ডিজিটাল ফরেন্সিক। এখন ক্রাইম যখন হয়ে যাবে, বা কেউ যে একটা ক্রাইম করেছে, এখন ক্রাইমটা কে করেছে, আপনি ধরেন আপনি অমুক নামে, সুমন নামে একজন করেছে। এখন সুমন যদি করে থাকে, আপনি আইডেন্টিফাই করছেন সুমন করেছে, তাহলে সুমনের ডিভাইসটাকে ফরেনসিক করতে হবে, যে আসলে সে করেছে কিনা। তার ডিভাইসে কিন্তু আলামত আছে, তার ডিভাইসটা হচ্ছে এভিডেন্স। সেটাকে ফরেনসিকের যে প্রসেস আছে সেগুলো ব্যবহার করে এটা ফরেনসিক করে তার ওখান থেকে পুনরুদ্ধার করতে হবে যে সে আসলে করেছে কিনা। তো এটা হলো ফরেনসিক। আচ্ছা, এখন সাইবার সিকিউরিটি কেরিয়ার, যদি এই সাইবার সিকিউরিটিতে কেরিয়ার করতে চান, তাহলে সবসময় শুনে থাকবেন অফেন্সিভ আর ডিফেন্সিভ, তাই না? তো এখন আপনি অফেন্সিভে কাজ করবেন না ডিফেন্সিভে কাজ করবেন, লাইক আপনি যদি এখন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান, তো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে গেলে আপনাকে, আমরা সবসময় শুনে থাকি আমি অফেন্সিভে যাব না ডিফেন্সিভ। আসলে অফেন্সিভ এবং ডিফেন্সিভ এটা কিন্তু পরবর্তীতে আপনাকে ডিফাইন করতে হবে।
কেননা আপনি যখন কোনো জিনিস শিখবেন, আপনি কিন্তু অফেন্সিভ না ডিফেন্সিভ সেটা কিন্তু শিখবেন না। Okay, আওয়াজ আসতেছে। সাধারণত আপনি জানেন একজন ডাক্তার কিন্তু পড়াশোনা যখন করে সে কিন্তু এমবিবিএস করে। তো এমবিবিএস এর মধ্যে কিন্তু কোথাও লেখা থাকে না ও গাইনি বিশেষজ্ঞ, ও হচ্ছে কার্ডিওলজি, ও হচ্ছে মেডিসিন, এরকম কিন্তু বলা থাকে না। আসলে এমবিবিএস যারাই যত বিশেষজ্ঞ আছে সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার, সবাই একই সিলেবাস পড়ে। সবাই একই সিলেবাস পড়ার পর 4 বছর বা 5 বছর যে এমবিবিএস পড়ার পর তারপর সে একটা মাস্টার্স করে বা পোস্ট গ্রাজুয়েট করে বা হচ্ছে যে কোনো একটা বিষয়ে সে স্পেশালিস্ট হয়। সে হয় গাইনি বিশেষজ্ঞ, কেউ হবে কি বলে, কি বলে এটা, মেডিসিন বিশেষজ্ঞ, কেউ বাত ব্যথা বিশেষজ্ঞ, সে কেউ হচ্ছে নাক কান গলা, হ্যাঁ এরকম। তো এখন ওটা হলো সবার পড়াশোনা কিন্তু এমবিবিএস, সবাই একই সিলেবাস পড়ছে, সবাই একই ইয়া পড়ছে, বাট কেউ এক একটাতে স্পেশালাইজড হয়েছে। তেমনি ভাবে আপনিও যখন এজ এ এক্সপার্ট হতে চান আপনাকে প্রথমত শিখতে হবে অফেন্সিভ আর ডিফেন্সিভ না। আপনাকে প্রথমে শিখতে হবে হ্যাকিং এর ওয়ে গুলো কি, কিভাবে হ্যাকিং হয়, কত কত ভাবে আসলে হ্যাকিং করা হয়, কত ধরনের দুর্বলতা থাকে। এগুলো সব আপনি যখন শিখে আসবেন, শিখার পরে এখন আপনি কি এটাকে অফেন্সিভে এখন ব্যবহার করবেন, না এখন আপনি ডিফেন্সিভে ব্যবহার করবেন? তাহলে ডিফেন্সিভে যদি ব্যবহার করতে চাই তাহলে এগুলোকে কিভাবে কাউন্টার মেজার্স করা যায় সেটা আপনাকে জানতে হবে। এখন আপনি যদি একটা প্রতিষ্ঠানের যদি দুর্বলতা ধরে দিতে চান তখন আপনাকে অফেন্সিভ হিসেবে কাজ করতে হবে। আপনি যদি প্রতিষ্ঠানে জব করেন যে না আমার প্রতিষ্ঠানকে সিকিউর রাখার জন্য অ্যাটাক যেগুলো আসবে সেগুলোকে আমি প্রিভেন্ট করার জন্য যা যা সিকিউরিটি দেওয়া দরকার, তখন আপনাকে ডিফেন্সিভে কাজ করতে হবে। তো এই জন্য মূল কারণ হচ্ছে আপনাকে শিখতে হবে আগে বেসিক, আপনাকে সব আগে শিখতে হবে, তারপর আপনি চিন্তা করবেন অফেন্সিভ না ডিফেন্সিভ। কারণ এটা আমরা সবসময় শুনি, সবাই জিজ্ঞেস করে ভাই আমি কি অফেন্সিভে যাবো না ডিফেন্সিভে যাবো। তো ঘটনা হচ্ছে অফেন্সিভ আর ডিফেন্সিভ হচ্ছে পরে, আপনাকে আগে শিখতে হবে। যেমন ভাবে বিবিও, যেমন ভাবে আপনি দেখেন বিবিএ কোর্স করার পরে তারপর কেউ মার্কেটিং, কেউ অ্যাকাউন্টিং, কেউ হচ্ছে ম্যানেজমেন্ট, এরকম যাই, জিনিসটা হচ্ছে এরকম। এখন সাইবার সিকিউরিটি এই যে শিখার জন্য মানে মোটামুটি যে আমরা একটা আমাদের দুইটা কোর্স আমরা একসাথে, আমরা আগে আলাদা আলাদা, যেমন হচ্ছে ইসি কাউন্সিল যেটা হচ্ছে ইউএস এর একটা প্রতিষ্ঠান, তাদের বেশ কিছু কোর্স আছে, যেমন হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, মানে হ্যাকিংটাকে এখানে বেশি ইয়া করা হয়েছে যে একটা মানুষ যদি সিকিউরিটি দিতে চায় তাহলে আগে জানতে হয় যে কতভাবে হ্যাকিং হতে পারে। এটা যদি না জানে তাহলে কি সিকিউরিটি, ধরেন আপনি একজন চোর ধরবেন, তাহলে আপনি যদি চোর কতভাবে চুরি করতে পারে এটা যদি না জানেন তাহলে কিন্তু হবে না। আপনাকে সব ওয়ে জানতে হবে যে আমার বাসায় কতভাবে চুরি করতে পারে। এটা যদি আপনি না জানেন তাহলে আপনি এদিকে সিকিউরিটি দিবেন ওইদিকে দিয়ে চুরি হবে, এইদিকে সিকিউরিটি দিবেন ওইদিক দিয়ে চুরি হবে। তাহলে আপনাকে সবগুলো জানতে হবে, জানার পরে দেন আপনি সিকিউরিটি দিবেন, যে সবগুলো মিলিয়ে। তেমনি ভাবে এই যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকারটা ভার্সন 13, যেটাকে এআই পাওয়ার্ড বা এআই বলা হচ্ছে, এআই এর এখানে সংযুক্ত আছে, এআই ব্যবহার করেও যেতে এগুলো করা যায়। এই জন্য এখানে 20টা মডিউল আছে। আর একটা হলো আপনার কমশিয়া, কমশিও ইউএসএ ভিত্তিক প্রতিষ্ঠান, যেটা কমশিয়া সিকিউরিটি প্লাস। তো এই দুইটা, এটা ফোকাস করে সিকিউরিটিটাকে, এটা ফোকাস করে হ্যাকিংটাকে। তার মানে কি এই দুইটা মিলিয়ে হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি। কারণ আপনি যদি সাইবার সিকিউরিটি দিতে চান এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, কারণ এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে আমি এখানে সিকিউরিটিটা এখান থেকে কিভাবে দিব। তো এই জন্য আমরা দুইটা কোর্স একসাথে নিয়ে আসছি একটা কম্বো হিসাবে, আমরা আলাদা আলাদা করাই। এবং কেউ যদি চায় যে না আমি শুধু এটাই করব সেটাও করতে পারে। এই জন্য হচ্ছে আমরা একটা কোর্স লঞ্চ করেছি সাইবার সিকিউরিটি কম্বো অফার, সেটা হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এবং হচ্ছে কমশিয়া সিকিউরিটি প্লাস। তো এটা মূলত আমাদের এই ট্রেনিংটা শুরু হবে আপনার, সেটা হচ্ছে 10 তারিখ থেকে, এই যে আজকে 6 তারিখ, 10 তারিখ থেকে দুইটা কোর্স একসাথে। কেউ যদি চায় একটাও করতে পারে। শনি শনি সোম বুধ 3 দিন সপ্তাহে, 30টার উপরে ক্লাস, প্রায় 30 থেকে 40টা ক্লাস, রাতের এই যে 9টা থেকে 11টা, জুমে হবে, ডিসেম্বরের শুরু।
এই কোর্সটা কমপ্লিট করে যেমন কোর্স কমপ্লিট সার্টিফিকেশন দেওয়া হবে আমাদের এখান থেকে। এর বাইরে কেউ যদি চায় যে না আমি এই 2টা কোর্স শেষ করে ভেন্ডর এক্সাম দিব, সেক্ষেত্রে আমরা অ্যাসিস্ট করব, সহযোগিতা করব ডাম্পস টাম্পস দিয়ে, এবং বিভিন্নভাবে ক্লাস রেকর্ড থাকবে, সেটা ক্লাস শেষ করে আমরা দিয়ে দিব। কোর্স ম্যাটেরিয়াল গুলো সব প্রোভাইড করে দিব, ওদের টুলস পিডিএফ অফিসিয়াল পিডিএফ সব। যারা ভেন্ডর এক্সাম দিবে তাদেরকে আমরা সহযোগিতা করব, এবং ট্রেনিং শেষ হওয়ার পরও সাপোর্ট আছে, আমাদের গ্রুপ আছে। তারপর হচ্ছে যে কোনো যোগাযোগে, এবং হচ্ছে এটা আমরা নর্মালি হচ্ছে অফলাইন ভিত্তিক বেশি আমরা ট্রেনিং করাই থাকি। বিভিন্ন কর্পোরেট ট্রেনিং থেকে শুরু করে এই জিনিসগুলো আমরা অফলাইনে করে থাকি। শুক্র শনিবারে বেশি ট্রেনিং হয় ডে লং হিসেবে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। তো যেহেতু এখন পরিস্থিতি বিভিন্ন দেশের বিভিন্ন অনেকে এই আন্দোলনের কারণে সঠিক সময় আসতে পারে না, এই কারণে আমরা আসলে অনলাইনে এটা করেছি 2টা কোর্স মিলিয়ে। নর্মালি অনলাইনে প্রতি কোর্স 10,000, অফলাইনে আমরা এটা নিয়ে থাকি 15,000। হ্যাঁ, তো এক্ষেত্রে দুইটাই আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি, সেটা হচ্ছে 10,000 টাকায়। 8 তারিখ পর্যন্ত ডেট আছে। যারা মোটামুটি আগ্রহী, অনেকে ভর্তি আছেন অলরেডি। আর যদি কেউ চায় যে না সে সে অন্য ইয়াতেও জয়েন দিতে পারে, বা কেউ যদি চায় যে না আমি একটা কোর্সে জয়েন দিব, সেটাও দিতে পারে। তো আমাদের আরো কিছু বেশ ট্রেনিং আছে। যারা হচ্ছে সাইবার সিকিউরিটি শিখতে চায় তাদেরকে আমরা আগে বলি যে আপনি আগে নেটওয়ার্ক এর বেসিক শিখে আসেন। হ্যাঁ, নেটওয়ার্ক, টিসিপি আইপি প্রোটোকল, হ্যাঁ, ডিভাইস মিডিয়া টপোলজি, এই জিনিসগুলো শিখে আসেন, কারণ এই জিনিসটা না শিখলে আপনার আপনার বেসিকটা দুর্বল হবে, তখন আপনার শেখাটা পরিপূর্ণ হবে না। কমশিয়া নেটওয়ার্ক প্লাস ট্রেনিং আছে, সার্টিফিকেটিক্যাল হ্যাকার, কমশিয়া সিকিউরিটি প্লাস ফরেন্সিক এর ট্রেনিং আছে আমাদের। হ্যাঁ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এন্ড ওসিন্ট, সক অ্যানালিস্ট, থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, নেটওয়ার্ক ডিফেন্ডার, এরকম বেশ কিছু আমাদের কোর্স আছে যেগুলো আমরা করাই থাকি ডি কোর্স ল্যাবের পক্ষ থেকে আর কি। সো এখন আপনি যদি দেখেন যে না এগুলো হচ্ছে আমরা মোটামুটি কোথায় কোথায় ট্রেনিং করিয়েছি, যে এখানে আপনি যদি এটা দেখেন, হ্যাঁ, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব যে মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজিতে সাইবার ফরেন্সিকে, যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে যারা মাস্টার্স করে, হ্যাঁ, যারা হচ্ছে মাস্টার্স করে, মানে যারা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হয়, প্রফেসর হয়, যারা হচ্ছে ফরেন্সিকে, হ্যাঁ, তো তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি, সেটা হলো সাইবার ফরেন্সিকের উপরে। যেহেতু ওরা মেডিকেল ফরেন্সিক করে, তো মেডিকেল ফরেন্সিক ডিজিটাল ফরেন্সিক এগুলোর সাথে কম্পারিজন করে আমরা। দেন হচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশ আর্মি, ঠিক আছে, বাংলা লিংক, বাংলাদেশ আর্মির বিভিন্ন ইউনিটে, সিআইডি তে, র্যাবে, অ্যান্টি টেররিজম ইউনিট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পিবিআই হেডকোয়ার্টার, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পুলিশ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পুলিশ, মানে বরিশাল মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন, হ্যাঁ, ডিএমপি ডিবি, এপিবিএন, হ্যাঁ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এসবি, হ্যাঁ, বাংলাদেশ যে এসকিউটিসি যে কম্পিউটার কাউন্সিলের একটা ট্রেনিং এ আছে বিকেআইসিসিটি, সেখানে আইসিটি ডিভিশনের সিসিএ, যারা ডিজিটাল সিগনেচার নিয়ে কাজ করে, ইলেকশন কমিশন, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, তারপর হলো এনবিআরএ, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল, স্পেকট্রাম, তারপর হচ্ছে ওই যে পল্লী বিদ্যুৎ যে রুরাল র্যাব বলা হয়, ডেস্কো, রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া ডিকোর্স ল্যাবে প্রায় আমাদের 50টার উপরে ব্যাচ অলরেডি হয়েছে, দীপ্তিতে, বিএটিএম এবং লিডসে, হ্যাঁ, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিসিএস ট্যাক্স একাডেমি, যারা ট্যাক্স ক্যাডার থাকে ওনাদের, পরিবেশ অধিদপ্তর, এরকম আইসিটি ডিভিশন, এনএসডি, বা অনেকগুলো আমরা ট্রেনিং করেছি কর্পোরেট, এবং এখনো বিভিন্ন এই ট্রেনিং গুলো বিভিন্ন জায়গায় চলমান আছে। সো এটা আমরা সাধারণত অফলাইনে করাই থাকি, কর্পোরেট ট্রেনিং গুলো বিভিন্ন প্রতিষ্ঠানে একটা ব্যাচ হিসেবে ওনারা 5 জন 10 জন বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করে। তো এই কারণে আমরা মূলত ইয়া আর কি। আহ, তো এছাড়া এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কোর্স সম্পর্কে বা সাইবার সিকিউরিটি যে কোনো বিষয় সম্পর্কে, আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্নোত্তর পর্ব। আমি মোটামুটি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। হ্যাঁ, মেসেজে আপনি কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছি, তো দেখেন। কে? তানিম, তানিম নামে, তানিম ভাই। জি ভাই। প্র্যাকটিক্যালটা কি আচ্ছা, ট্রেনিংটা কি সিএস থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বোথ এক্সাম এবং কমপ্লিট সিকিউরিটি প্লাস এক্সাম সিলেবাস কভার করবে? হ্যাঁ, শুনেন, সিএচ এর ট্রেনিং একটা,
সিএইচ এর ট্রেনিং একটা, এক্সাম হলো দুইটা। তার মানে কি আপনি এই একটা ট্রেনিং করে দুইটা এক্সাম দিতে পারবেন, একটা হলো সিএস রেগুলার আর একটা হলো থিওরিটিক্যাল যেটার এমসিকিউ, আর একটা হলো প্র্যাকটিক্যাল, দুইটাই কাবার। আর হলো কমসিও কাবার, মানে ও ফুল সিলেবাস। আপনি যে এখানে আমি সিলেবাসটা দেখিয়েছি ওদের সিলেবাস, এর বাইরে না। হ্যাঁ, এর বাইরে আরো অতিরিক্ত পড়ানো হবে, বাট সিলেবাস ওগুলো কভার করা হবে। ক্লাসগুলো কি আপনার আউটলাইনে সাজানো ভাবে ক্লাস হবে নাকি ইসি কাউন্সিল, এগুলো সব ওদের একদম ধাপে ধাপে, ওদের হচ্ছে প্রথম মডিউল, তারপর দ্বিতীয় মডিউল, তৃতীয় মডিউল, এভাবে আমরা করাবো আর কি। দুইটাই আপনার সার্টিফিকেশন এর স্টাডি প্রিপারেশন দুইটাই একসাথে হবে। আপনি কোন টিমে কাজ করেন, আমাকে সব টিমেই কাজ করতে হয়। হ্যাঁ, ফরেন্সিকও করতে হয়, বিভিন্ন ধরনের। আমরা আমার আমার আবার একটা টিমও আছে বিএপিটি রিলেটেড কাজ করে, ঠিক আছে। তাই আমরা তো আসলে এই বিভিন্ন কাজ করতে গিয়ে, আপনি যদি একটা প্রতিষ্ঠানে জব করেন তখন হয়তো আপনি একটা হয় রেড টিম মানে ব্লু টিম বা পার্পল টিমে করবেন, আমার তো আসলে সব ধরনের করতে হয়। হ্যাঁ, এই কারণে আর কি। তো আমাদের সব নিয়ে কাজ করতে হয়, দুইটা কোর্সের ইনস্ট্রাক্টর মোটামুটি আমি ক্লাসগুলো নিব আর কি, ঠিক আছে। আর আমার কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে যদি কিছু নেওয়ানো যায় তবে বেশিরভাগ 99% আমি নিব আর কি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়ের টাকা আমি কি। একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি দেবাশিস বলছি। আচ্ছা, হ্যাঁ, আপনাদের তো কোর্সটার নাম হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এন্ড কমশিয়াস সিকিউরিটি প্লাস। তো হ্যাঁ, দুইটা। মানে 10 তারিখ থেকে যেটা শুরু হবে, তো এটা কি এই দুইটা মিলেই হবে টোটাল কোর্সটা? হ্যাঁ, দুইটা মিলে, মানে প্রথমে সিএস টা আমরা শেষ করব, সিএস এর আচ্ছা। করব, কোর্স কভার করে দেন আমরা সিকিউরিটি প্লাসে যাব। কারণ সিকিউরিটি প্লাসটা হচ্ছে কভার করে সিকিউরিটি নিয়ে। তা আমরা যদি এই যে হ্যাকিং এর এই জিনিসগুলো বুঝি, তখন আমরা হচ্ছে কি এটাকে আবার সিকিউর দেওয়ার জন্য কি কি করা যায়, তখন হচ্ছে ওই কনসিয়াস সিকিউরিটি প্লাসটা কভার করব। তাহলে যেটা আপনারা ওই যে মানে কোর্স ফি অফার করেছেন, এই দুইটার জন্যই তো নাকি? হ্যাঁ, দুইটার জন্য 10,000। আর যখন ভেন্ডর এক্সাম দেওয়া হবে তখন তো দুইটা আলাদা পরীক্ষা। হ্যাঁ, দুইটার আলাদা এক্সাম। আপনারা কেউ ভেন্ডর এক্সাম দিতে গেলে আমি আপনাদেরকে হেল্প করব, ওটা সমস্যা নেই। হ্যাঁ, আমি আবার এই ইসি কাউন্সিল এগুলার ইনস্ট্রাক্টর, সার্টিফাইড ইসি কাউন্সিল ইনস্ট্রাক্টর। এই আর আচ্ছা, আপনাদের যে আপনাদের পক্ষ থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে ওটা কি দুইটা সার্টিফিকেট হবে? দুইটা হবে। মানে একটা হচ্ছে সিএস আর একটা হচ্ছে কমশিয়া জি, সিকিউরিটি প্লাস, তাই তো? জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছে জাওয়াদ কাজী ভাই, ভাইয়ের টাকা কি একসাথে দিতে হবে? আপনি 50-50 দিতে পারবেন, অর্ধেক অর্ধেক। হ্যাঁ, আপনি ধরেন সিএচ এর টাকা মানে অর্ধেক দিয়ে দিলেন, বাকি কম শেয়ারটাও পরে যদি কম শেয়ারটা শুরু হবে তখন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দুই ভাগে দিতে আচ্ছা, পারবেন। আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হলো হ্যাঁ, মানে এখানে তো কিছু প্র্যাকটিক্যাল ইয়ে থাকবে, তো ওগুলা অনলাইনে কি মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো? কেন পারবেন না? কিন্তু ভাই আসমান থেকে না, কেন পারবেন না? আপনি আপনার বাসায় হোম ল্যাব তৈরি করে নেবেন, আমি আপনাকে কিভাবে আপনার নিজের পিসি কে কিভাবে প্র্যাকটিস করার জন্য ল্যাব তৈরি করতে হবে ওগুলো সব দেখাবো, যে কিভাবে আপনি বিএমএর আপনি অ্যাটাকার মেশিন, ভিকটিম মেশিন সব সেট আপ করে নেবেন, সব ইয়ে করে দিবেন কিভাবে করবেন। ঠিক আছে। আচ্ছা, অন্য কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। ভাইয়া আচ্ছা, এইটাতে কত পার্সেন্ট এমনি এই প্র্যাকটিক্যাল বেসিসটা কত, মানে আমি যদি বলি থাকি 60%, 70%, এরকম যদি চিন্তা করে থাকি, তাহলে কত পার্সেন্ট আমাদের ল্যাব আর থিওরি হিসেবে এখানে কল্পনা করতে পারি আমরা? আচ্ছা, প্রথমত বলি, মানে ইথিক্যাল হ্যাকিং যেটা সিএচ এ বেশিরভাগ হলো প্র্যাকটিক্যাল, মানে 50-50 আপনি ধরতে পারেন, 50 প্র্যাকটিক্যাল, মানে প্রতি মডিউলে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, দুই একটা মডিউল, আচ্ছা। যেমন হচ্ছে প্রথম মডিউল বাদ দিয়ে, তারপর হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আইওটি বাদ দিয়ে, এরকম কয়েকটা মডিউল বাদ দিয়ে বাকি সবগুলোতে প্র্যাকটিক্যাল আছে। 20টা মডিউলের মধ্যে ধরেন 15টাতে 16টাতে প্র্যাকটিক্যালে আছে, ঠিক আছে। আর সাইবার সিকিউরিটি যেটা কম শিয়া সিকিউরিটি প্লাসে, ওখানে বেশিরভাগ হলো 30% প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আর বাকি 70% হলো থিওরিটিক্যাল, যেহেতু সিকিউরিটি। হ্যাঁ, সিকিউরিটির ওই প্রত্যেকটা লেয়ার কেন্দ্রিক কিভাবে আপনি সিকিউরিটি দিবেন, কি কি দিবেন, ওখানে একটু ইয়া বেশি, থিওরি বেশি। ওখানে থিওরিটা একটু বেশি হবে। ভাইয়া হ্যাঁ, কয়টা ক্লাস আমাদের হচ্ছে যে সিএচ এর ক্লাস হবে, আর কয়টা হচ্ছে যে কম্পিউটার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এরকম আচ্ছা, একটা? এখন ঘটনা হচ্ছে এটা ডিপেন্ড করবে। এখন আমার কথা হচ্ছে আমরা সিলেবাসটা কভার করব, সেটা যদি 5টা 10টা ক্লাস বেশিও লাগে কমও লাগে সেটা হচ্ছে ডিপেন্ড করবে, মানে কোর্স ইয়া করে আর কি। এমন না যে ধরেন আমার 30টার মধ্যে আমি কভার করবো, এরকম না।
হ্যাঁ, আমার 30টা জায়গায় 40টা হতে পারে, 45টা হইতে পারে। ঠিক আছে, কমবে না আর কি, বাড়বে। ভাইয়া আমাদের এটা কয় মাসের এমনি টার্গেট বেসিস হচ্ছে এটা ক্লাসটা হবে? মিনিমাম 3 মাস, আপনার 3 মাস হবে। মিনিমাম 3 মাস, 3 মাস পর্যন্ত হবে মানে আমাদের, তাহলে তো রোজার পর্যন্ত যে মানে যাবে এরকমই। হ্যাঁ, রোজার পর্যন্ত চলে যাবে আর কি, মাসে তখন যদি কি ক্লাসের কি শিডিউলটা সেম থাকবে নাকি একটু কম বেশি মানে কম বেশি হবে সবার সাথে আলোচনা করে। আচ্ছা, ঠিক আছে তাহলে ভাইয়া, আমার ওইটুকু কোশ্চেনটা ছিল। ওকে। ওকে, থ্যাংক ইউ ভাই। বিএপিটি নিয়ে কোর্স আছে, হ্যাঁ বিএপিটি নিয়ে কোর্স আছে, একজন জিজ্ঞেস করছে, সেটা হলো সিপেন, যেটা মানে সার্টিফাইড পেনিট্রেশন টেস্টার, ওইটা কোর্স আছে। হ্যাঁ, আর আরেকজন স্যার, আমরা তো বেসিক কোনো আইডিয়া নেই এখন, আমার জন্য কোন কোর্সটা বেটার হবে? যদি আপনার একদম কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি কমশের নেটওয়ার্ক প্লাস করতে পারেন। কমশের নেটওয়ার্ক প্লাস, হ্যাঁ, ওটা হয়তো কিছুদিন পরে, ওটা আমি নিই না, কমশের নেটওয়ার্ক প্লাস, ওটা আমার স্টুডেন্ট নেই, যে অলরেডি একটা ভালো কোম্পানিতে ডাটা সেন্টারে জব করে। নেটওয়ার্ক ক্লাসের অলরেডি এই যে এই সপ্তাহে ক্লাস শেষ, আগে একটা ব্যাচ হয়েছে অনলাইনে, যারা একদম বেসিক নেটওয়ার্ক নিয়ে শিখতে চায় আর কি। কবে নাগাদ স্টার্ট করবেন ভাইয়া সিপেন্ট? আচ্ছা, সিপেন্ট আসলে অফলাইনে করাইছে অনেকগুলো, কিন্তু মানে অনলাইনে এখনো করানো হয় নাই আর কি। হ্যাঁ, সিপেন্ট খুব কম হয়, বছরে একটা বা দুইটা ব্যাচ হয়, অ্যাভেলেবেল স্টুডেন্ট হয় না আর কি। এখন আইওটির সামনে উপর আপনাদের কোনো ইয়ে আছে, কোর্স আছে? ওই হ্যাঁ যে হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, আইওটি না ইন্টারনেট অফ থিংস, এটার উপরে? আইওটির উপরে আমাদের ওই সিএচ এর একটা মডিউল আছে, আইওটি এবং ওটি, মানে ইন্টারনেট অফ থিংস এবং হচ্ছে অপারেশন টেকনোলজি, যেগুলো সাধারণত ওটি বড় বড় ইন্ডাস্ট্রিতে যেগুলো ইউজ হয়। আচ্ছা আচ্ছা। আর সিএস এর যেটা মানে স্ট্যান্ডার্ড কারিকুলাম যেটা আছে, এটা পুরোটাই তো এখানে কভার করবেন? জি জি জি।